প্রধান উপদেষ্টার পদত্যাগ করার প্রশ্নে তোলপাড় শুরু হয়ে গেছে গোটা দেশে। আসলেই কি করতে চাইছেন উপদেষ্টা? চলমান অস্থিরতার মধ্যে শনিবার দুপুর 12টার পর রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে ১৯ উপদেষ্টাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকের উপরই নির্ভর করবে অনেক কিছু, তাই সবার চোখ এখন যমুনার দিকে, কি হচ্ছে সেখানে। সময় দুপুর 12:20। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না, তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টা থাকছেন, তিনি বলেননি পদত্যাগ করবেন, একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ডক্টর ইউনূসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন, ডক্টর ইউনূস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে, আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে, একটা গভীর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝে গেছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, একটু স্কিপ করবেন না। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ, সময় দুপুর 12:20। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। ১৯ জন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। বৈঠকের সময় এনএসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়, অর্থাৎ আলোচনায় ছিল কেবল উপদেষ্টা পরিষদ। মূলধারার রাজনীতির টানাপোড়েনে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব। শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমি কিছু বলতে পারছি না। তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যুগান্তরকে জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। সংস্কার নিয়ে কথা হয়েছে, কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা। তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। এদিকে শনিবার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এই বৈঠক চলমান সংকটের মোড় ঘোরানোর চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। বলা হচ্ছে, কোনো কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বলা হচ্ছে, এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা। আনাম মাহমুদ নামে এক প্রবাসী একটি গ্রুপে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে চলে যান, তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা আছি, আমরাও আরেকবার রেমিটেন্স শাটডাউন করে দেখিয়ে দিব চোরের দলগুলোকে।
জুনাইদ আহমেদ নামে আরেক প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। ঢাকা মেলে এক প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতিমধ্যে এক মাসে 3.29 বিলিয়ন রেমিটেন্স আহরণের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। গত বছরের জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় $1.95 বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এর পরের মাসে অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলেই বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ। আগস্টের পরবর্তী সময় রেমিটেন্স এসেছিল 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বর এসেছে 240 কোটি 41 লাখ। অক্টোবর এসেছে 239 কোটি 50 লাখ মার্কিন ডলার। নভেম্বরে 220 কোটি, ডিসেম্বরে 264 কোটি, চলতি বছরের জানুয়ারিতে 219 কোটি, ফেব্রুয়ারিতে 253 কোটি, মার্চ মাসে আসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এবং এপ্রিল মাসে আসে 275 কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, এই সময় কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেছেন, আমাদের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে, যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে। জারি দিয়া সিন্নি খাইলা তারই চিনলা না, মানে পিড় চিনলা না। অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থান, শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন। কারো কারো কাছে এই কারণগুলো যৌক্তিক, আবার কারো কাছে অযৌক্তিক। তবে গতকালকে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে ডক্টর ইউনূসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন, ডক্টর ইউনূস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে, আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে, একটা গভীর সংকটে কিন্তু পড়বে। গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার। তবে এই পিনাকিদার উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন। আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার, তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন, কিন্তু আজকে আবার সেই পিনাকিদার বিরুদ্ধে অবস্থান, কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে। আচ্ছা, ঘটনা কি? বিএনপি বলছে, যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিচ্ছেন যে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত কারণে তিনি করতে পারেন, মানে পদত্যাগ ইস্যু এটা এখনো অমীমাংসিত ইস্যু, যেটা ডক্টর ইউনূস সাহেব নিজে কারোর সাথে বলছেন, নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরো ভাইরাল হয়েছে, সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, তো ডক্টর ইউনূসকে পিনাকিদা যে বুদ্ধিটা দিচ্ছেন, পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি, আওয়ামী লীগ, আমাদের সেনাপ্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম। তিনি স্পষ্ট বলছেন, বিএনপি, আওয়ামী লীগ, ভারত, জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম। আর ভারতের প্রেসক্রিপশনে এখানে অনেক কিছু হচ্ছে, আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি। সুতরাং বিএনপিকে নির্বাচনের হাউস মিটাই দিতে হবে। তো কিভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মিটানো? যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন, টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে। তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবৎ গঠিত হয়েছে, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন। তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে। তারপর বিএনপিকে দায়িত্ব দেওয়া হবে, বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে, নির্বাচন করবে। ফাইনালি তিনি নির্বাচনে আসছেন, যে বিএনপি নির্বাচন করবে, কাকে নিয়ে নির্বাচন করবে? জামাত নির্বাচনে যাবে না, এনসিপি নির্বাচনে যাবে না, তাহলে বিএনপি কারে নিয়ে নির্বাচন করবে? নিজেরাই, যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত, আমি ডামি, ওরকম টাইপের নির্বাচন করবে। তখন বিএনপির নির্বাচনের হাউস মিটে যাবে। দিন শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে, বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন, সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতো। ওনার বক্তব্য, আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট, ধান্দাবাজি, জবরদখল সকল কিছুই এরা করবে। এখানে দেশের কোনো পরিবর্তন হবে না, ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে। কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে, 17 বছর খাই নাই খাবো, এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে, প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোকে সামনে নিয়ে আসছে, যে এই যে দেখেন বিএনপি কি করবে। এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন, তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে, এবং তিনি বিএনপিকে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের আগে এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন,
নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্রান্তি লগ্নে তিনি, ইলিয়াস ভাই, তারপর হচ্ছে যে কনক সারওয়ার, তারা দেশে আসবেন, ডক্টর ইউনূসের পাশে দাঁড়াবেন। বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয়, যেমন এনসিপি ইসি কে ঘেরাও করবে, যখন পোস্ট দিছে 1-1.5 লক্ষ লাইক লাভ শেয়ার করছে, কিন্তু মাঠে গেছে 1-150 জন। তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা? তারা কেন মাঠে যায় না? মাঠের রাজনীতি অন্যরকম। আবার বিএনপি আরেকটা কাজ করছে, পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল, তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ইশরাকরে দিয়া, যে পিনাকি দাদাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সারওয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে। ইশরাকের ইস্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে এটাতে মাঠে নামে নাই, হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই, শুধু ইশরাকও মাঠে নামে নাই, লাস্টে নামছে। যেটা বুঝতে চাইছে বিএনপির জনমত আসলে কোন লেভেলে আছে। এখান থেকে বিএনপি বুঝে নিচ্ছে যে তারা এখনো টিকা আছে, অনলাইন ইনফ্লুয়েন্সারের এইসব কথায় বিএনপির কিছু যায় আসে না, বিএনপি মনে করছে এটা। তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যেই ফর্মুলাটা দিছে, এটা যদি আসলে ডক্টর ইউনূস ফলো করে বসেন, তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে, এটা বড় ধরনের সংকটে পড়বে, যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না, তখন কি হবে। তবে এমন ডক্টর ইউনূস করবেন না, এটা হচ্ছে 100% বাস্তবতা। কারণ পদত্যাগের ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি, এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা। হয়তো ডক্টর ইউনূস বিভিন্ন বিষয়ে কথা বলছেন, নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে ফেলতে পারেন, এরকম কিছুই একটা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সারা দেশ জুড়ে একটা গুমোট পরিবেশ, তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে, সে বিষয়ে আমি পরে বলছি। তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে। হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না, তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল, সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক, যদিও বলেছেন যে না, তিনি যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই যাচ্ছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব, বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি। এই হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা। এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ ক্লু পেতে আছেন, সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা, শুধু বললেন, তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন। বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বেশ কর্তৃত্ব দেখানো যে ব্যক্তি, তিনি, তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে। কি নিয়ে আলোচনা হয়েছে? সংস্কার নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। এই যে একটু আগে আমি বলছিলাম, বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তার হাবভাব গত 9 মাসে আমরা যা দেখেছি, কখনো কোনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন। যাই হোক, তিনি বলেছেন, তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা, অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা। আলী ইমাম মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না, আর তারা দুজন কোনো কথাই বের করেননি। এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক ছিল, সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা,
তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হলো। এদিকে বিকাল 5টার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত 9.5 মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি। এর আগে আমরা কি দেখেছি, প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার। কখনো কখনো প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন মিস্টার শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তো যাই হোক, এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে। সেই বিবৃতিতে কি বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে 3 প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার এবং বিচার, মানে আওয়ামী লীগের বিচার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে, জনমনের সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে এই যে 3 প্রধান বিষয়, নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদিনের জন্য দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে, এই ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে। তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি, এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে, মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। এটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট এবং ধারণা অনেকেই আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার অনেকের ধারণা যে তাকে যেতেই হবে, 10 দিন আগে হোক বা পরে হোক, সেটা অন্য বিষয়। তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ। যদি এই বৈঠকের মাধ্যমে, যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল, যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে, বা তারিখ ঘোষণা না করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোড ম্যাপ হয়তো আসবে, সেটি ধারণা অনেকের স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে অনেক কিছু যে ঠান্ডা হয়ে এসেছে, অনেকের মাতবাড়ি, অনেকের হুঙ্কার হুঁশিয়ার, যে এক ধরনের মবতন্ত্র কোনো কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিল, সেটিও ঠান্ডা হয়ে এসেছে। এবং সেনাবাহিনী, প্রথমে যেটি বলছিলাম, সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সেখানে তাদের টহল জোরদার করেছে। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত। এবং গত 21 তারিখে অফিসিয়াল অ্যাড্রেসে তিনি যে কথা বলেছিলেন যে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, এগুলো তো অনেক কারণ ছিল। আমরা সবসময় বলে আসছি সেনাবাহিনী সম্ভবত অনেক বেশি ধৈর্য পরিচয় দিচ্ছে, সেই ধৈর্য আর সেনাবাহিনী রাখতে চায় না। এবং হঠাৎ করে সারা দেশে যে সেনাবাহিনীর জোরদার উপস্থিতি, তাতে করে অনেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, তাতে অনেকে অন্য কোনো কিছু মিন করছেন। তবে সেনাবাহিনী থেকে আবার এটুকুও বলা হয়েছে যে সারা দেশে যে সেনা সদস্যদের উপস্থিতি, এতে করে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে মানুষের মন বলে তো কথা, নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ, নানান ধরনের গুঞ্জন। তবে আপাতত আমাদের মনে হয় না আপাতত সেনাবাহিনী নিশ্চয় ওই দিকে যাচ্ছে যা মানুষ ভাবছে, সেরকম কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোন ভূমিকা অবতীর্ণ হবেন সেটি দেখার বিষয়। তিনি যেই ভূমিকাটা এতদিন পালন করে এসেছেন, চরম পক্ষপাতমূলক, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা, তার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারেন কিনা। অথবা অনেকেও বলছেন যে তিনি ধরে বাংলাদেশের যে বিষয়গুলো সমাজ সংসারে, রাজনীতিতে, অর্থনীতিতে, পথে ঘাটে মাঠে আলোচিত বিষয় ছিল, সেগুলো বলতে গেলে ছাইচাপা পড়ে গেছে। আমরা শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন কি ডিসেম্বরে হবে না জুনে হবে, তারপর নির্বাচন হলে কোন দল জয়লাভ করবে, কিংস পার্টি যারা করছেন তাদের ভবিষ্যৎ কি, এ যাবৎ প্রায় 70-80টি কিংস পার্টি গঠন করা হয়েছে, তারা কিসের লোভে করেছেন, কেন করেছেন, তাদের ভবিষ্যৎ কি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু গত 6-7 মাসে আমরা যে আলোচনা করেছিলাম তা চায়ের টেবিলে রীতিমতো ঝড় তুলত। এরপর সাম্প্রতিক সময়টিতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হবে পরিচালনার জন্য। তারপর চট্টগ্রামে যে উন্নয়ন, সেই উন্নয়নের নতুন মাইল ফলক স্থাপিত হচ্ছে, আরেকটি বড় ব্রিজ তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর উপর, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তারপর যে করিডর, মানবিক করিডর, রোহিঙ্গাদের জন্য, আরাকান আর্মির জন্য বাংলাদেশ সরকার একটা মানবিক করিডর দিবে,
জাতিসংঘ এবং আমেরিকার প্রেসক্রিপশনে। এরপর চট্টগ্রাম অঞ্চলে, তারপর কক্সবাজার অঞ্চলে আমেরিকান সৈন্যদেরকে দেখা যাচ্ছে, এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা যেগুলো নিয়ে আমরা পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করতাম, তারপরে এগুলো নিয়ে তর্কাতর্কি করতাম। আমরা বলতাম যে বিএনপির সঙ্গে জামাতের হঠাৎ করে এরকম সম্পর্ক খারাপ হলো কেন? আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতাম যে জামাতের সঙ্গে কি আওয়ামী লীগের বন্ধুত্ব হবে, নাকি বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হবে। আমরা আলোচনা করতাম বাংলাদেশের রয়ের এজেন্ট কারা কারা, ভারতের দালাল কারা কারা, দিল্লির কথায় কারা বাংলাদেশ চালাচ্ছে। আমরা আমেরিকান লবিস্ট যারা আছেন বাংলাদেশে, আমেরিকার যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতাম। এখন এইরকম যে গত 7 মাসের যদি এরকম 1000টি প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করে রাজনীতির যে মাঠ এবং ময়দান সরগরম করে রাখতাম, এই পুরো বিষয়টি গত 4-5 দিন ধরে দুটো বিন্দুতে এসে থেমেছে। সমস্ত অর্থাৎ 1000 ইস্যু দুটো বিন্দুতে এসে গেছে। একটা বিন্দুর নাম জেনারেল ওয়াকারুজ্জামান, আরেকটি বিন্দুর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুটো বিন্দুর সামনে, পেছনে, উপরে, নিচে কেউ নাই, কিচ্ছু নেই, সব কিছু ধামাচাপা পড়ে গেছে। এখন বক্তব্য হলো কে থাকবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন ক্ষমতায়, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন? কে জিতবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না জেনারেল ওয়াকার? কে ভালো হবে আমাদের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকার? তারপর কে বেশি জনপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকারুজ্জামান? ইউনূসের সঙ্গে কারা কারা আছেন, ওয়াকারুজ্জামানের সঙ্গে কারা কারা আছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ রকম আলোচনা হচ্ছে। এর কারণ হলো যে শুধু আমাদের দেশ নয়, সারা দুনিয়াতে সামরিক বাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ রাষ্ট্রের। বিশেষ করে যে সকল তৃতীয় বিশ্ব রয়েছে সেখানে সেনাপ্রধান, সেনা বাহিনী তাদের সঙ্গে আসলে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষ সংঘাতে জড়ায় না। এমনকি আমেরিকাতেও নয়। পুতিন জড়িয়েছিলেন তার 2জন জেনারেলের সঙ্গে, এবং 2জন জেনারেল কি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যে পুতিন মারা যেতে পারতেন। এর কারণ হলো তার যে ভাড়াটিয়া ভাগনার বাহিনী, তাদের সঙ্গে যখন তাদের মতদ্বৈততা শুরু হলো তখন তারা ইউক্রেনের যুদ্ধের ময়দান ছেড়ে পুরো মস্কো আক্রমণ করার জন্য মস্কোর দিকে তারা ধাবিত হতে থাকলো। এটা মিস্টার পুতিনের জন্য একটা বিরাট সমস্যা ছিল, এবং সেই সমস্যা তিনি সেই ভাগনার বাহিনী প্রধানকে কৌশলে নিয়ে তাকে মেরে ফেলে সমস্যার সমাধান করেছেন। একইভাবে তার একজন খুব শীর্ষ জেনারেল, যেখানে এই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেছিল, তাকেও তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু সমস্যা হয়েছিল বারাক ওবামার সময়। বারাক ওবামার সময়টিতে বারাক ওবামার সাথে তখন জয়েন্ট চিফ অফ স্টাফ এর সাথে, অর্থাৎ যিনি 3 বাহিনীর প্রধান, তো তার সঙ্গে বারাক ওবামার একটা মতদ্বৈততা শুরু হয়ে গেল, এবং এটা নিয়ে কিন্তু বারাক ওবামাকে প্রচণ্ড রকম ঝামেলা পোহাতে হয়েছিল। একইভাবে থাইল্যান্ডে, তো থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে এবং তার বোনের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের মতদ্বৈততা হলো, ফলে তার বোনকে ক্ষমতা হারাতে হয়েছে, সিনাওয়াত্রাকে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। পাকিস্তানে একের প্রথম থেকে গভর্নর জেনারেল যিনি ছিলেন তার সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আইয়ুব খানের গণ্ডগোল হলো, আইয়ুব খান জিতে গেলেন। আইয়ুব খান যখন আবার সামরিক বেশ ছেড়ে বেসামরিক রাষ্ট্রপতি হলেন, তার সঙ্গে ইয়াহিয়া খানের গণ্ডগোল হলো, তাকে ক্ষমতা ছেড়ে গিয়ে ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিতে হলো। তারপরে মুক্তিযুদ্ধের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত পাকিস্তানে জেনারেল ভুট্টো মানে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন, এবং তার জনপ্রিয়তা, তার প্রভাব প্রতিপত্তি মোহাম্মদ আলী জিন্নাহর চেয়ে বড় হয়ে গেল। কিন্তু তার সঙ্গে গণ্ডগোল লেগে গেল জিয়াউল হকের, সেনাপ্রধান। এবং জিয়াউল হক কি বলবো, শেখ হাসিনার একেবারে একান্ত বিশ্বস্ত অনুগত। যদি কোনো সেনাবাহিনী প্রধান যেমন জেনারেল আজিজকে ধরা হয়, জেনারেল আজিজ শেখ হাসিনার জন্য সবকিছু করতে পারতেন। তো এরকম ভুট্টো সাহেবেরও খুব অনুগত ছিলেন কিন্তু জিয়াউল হক। কিন্তু তার সাথে যখন দ্বন্দ্ব সংঘর্ষ শুরু হলো, সেই জিয়াউল হকের কাছে থেকে ক্ষমতা হারাতে হলো এবং ফাঁসিতে ঝুলতে হলো। তারপর জিয়াউল হকের পরে নওয়াজ শরীফ এলেন। তো নওয়াজ শরীফের ক্ষমতা গেল, জেনারেল পারভেজ মোশাররফ আসলেন ক্ষমতায়, এবং 9 বছর তিনি ক্ষমতা ভোগ করলেন। আবার সেই পারভেজ মোশাররফের সঙ্গে তৎকালীন সেনাপ্রধানের সঙ্গে তার গণ্ডগোল হলো, তিনি যখন বেসামরিক প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাকে ক্ষমতা হারাতে হলো, বিশেষ করে কার্গিল যুদ্ধ নিয়ে। এবং সর্বশেষ ওর মধ্যে আবার সেনাবাহিনীর সাথে গণ্ডগোল করে বেনজির ভুট্টো 2 দফায় ক্ষমতা হারালেন, আসিফ আলী জারদারি ক্ষমতা হারালেন, বেনজির ভুট্টো তো প্রাণী দিয়ে দিলেন, মারা গেলেন। এরপর তিনি যেটা করলেন যে একেবারে সর্বশেষ যেটা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যাকে বলা হয় গণ্ডগোল করে ইমরান খান সাহেবের মতো বিশ্রুত এবং সারা দুনিয়াতে তার মতো এরকম জনপ্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রী হিসেবে, ব্যক্তি হিসেবে, এমনকি টম ক্রুজও নন, স্টার অফ দ্য স্টার, মানে যেখানে ইমরান খান দাঁড়িয়েছেন, মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে, কিংবা সব জায়গাতে, মানে বিশ্ব মঞ্চে যেখানে তিনি দাঁড়িয়েছেন সমস্ত লাইটগুলো তাকে, ফ্ল্যাশগুলো তাকে কেন্দ্র করে হয়েছে। সেই ইমরান খান তিনি তার যে সেনাপ্রধান মিস্টার বাজওয়া, কিংবা এই যে এখন যিনি আছেন আসিফ মনির, তাদের সাথে তিনি পারেননি
এবং তার পুরো জীবন শেষ হয়ে গেছে। তিনি এখন তার দল নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, তিনি এখন জেলে মরছেন। আপনি যদি পাকিস্তানের ছেড়ে ভারতে যান, এটা এত বড় একটা গণতান্ত্রিক দেশ, সেখানেও সেনাবাহিনীর সঙ্গে ইন্দিরা গান্ধীর যখন মতদ্বৈধতা হলো, সেখানে ইন্দিরা গান্ধীকে কিন্তু পরাজিত হতে হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল। এবং জেনারেল মানেকশ তার লেখাপড়ে দেখেন, মানে তাদের এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে অনেকটা অহিনকুল সম্পর্ক ছিল। এবং এই কারণে কি হলো, যাকে বলা হয়, ইন্দিরা গান্ধীকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছে, প্রচুর মূল্য দিতে হয়েছে। সঞ্জয় গান্ধীর মৃত্যু, তার নিজের মৃত্যু, স্বর্ণমন্দির আক্রমণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, অনেকগুলো তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে সেনাবাহিনী একমত পোষণ করেনি। সেই একমত পোষণ না করার কারণে তার জীবন, তারপর তার সন্তান রাজীব গান্ধীর জীবন, তারপরে তার আরেক সন্তান সঞ্জয় গান্ধীর জীবন তছনছ হয়ে গেছে। এবং এই ঘটনা থেকে পরবর্তীতে যারা, অর্থাৎ রাজীব গান্ধীর পরে যারা ক্ষমতায় এসেছেন, সেখান থেকে আজ অবধি মিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত, তারা কিন্তু সেনাবাহিনীর সঙ্গে কখনো কন্ট্রাডিকশনে যায়নি। এমনকি এই যে পাকিস্তান ভারত যুদ্ধ হলো, পুরো রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছিল যে এই যুদ্ধটি আর কিছুদিন চলুক, কিন্তু ভারতের সেনাবাহিনী সেটা চায়নি। এবং ভারতের সেনাপতিরা, সাবেক এবং বর্তমান, তারা সরাসরি মিস্টার নরেন্দ্র মোদীকে যে ভাষা আক্রমণ করেছেন এবং যেভাবে সমালোচনা করেছেন, এবং কাশ্মীরের দায়িত্বরত একজন লেফটেন্যান্ট জেনারেল যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সরাসরি অস্বীকার করেছেন যে এই যুদ্ধ তিনি করবেন না। ফলে কি হলো, দেখুন, যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে ভারতকে উদ্যোগী হয়ে আমেরিকার কাছে প্রস্তাব দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হয়েছে। এখানে ইন্ডিয়ান মিলিটারি সেটা চাচ্ছিল না। তো ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমেরিকার যদি এই অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ বেসিক্যালি পাকিস্তান মিলিটারি একটা ডুপ্লিকেট কপি। অর্থাৎ আমাদের যে ট্রেনিং, আমাদের যে ড্রেস কোড, সেনাবাহিনীর যে ড্রেস কোড, আমাদের যে আর্মস, আমাদের যে যা কিছু আছে, ইভেন আমাদের সিভিল সার্ভিস কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো না, এটা সিএসপি, পাকিস্তান সিভিল সার্ভিসের আদলে। আমাদের যে জুডিশিয়ারি, এই জুডিশিয়ারিতে এলাহাবাদ হাইকোর্টের চাইতে লাহোর হাইকোর্টের রেফারেন্সগুলো আমরা বেশি ব্যবহার করি। এবং আমাদের যে লিগেসি রয়েছে, জুডিশিয়ারি যে লিগেসি রয়েছে, সেখানে পাকিস্তানের যে ধারাবাহিকতা রয়েছে, সেটা কিন্তু ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে ধারাবাহিকতা, সেটা আমরা কিন্তু অনুসরণ করি না, এমনকি ব্রিটিশ ল আমরা অনুসরণ করি না। তো আমাদের সেই যে পাকিস্তান ঘরানার যে সেনাবাহিনী, যে আমলাতন্ত্র, যে ট্রেনিং এবং যে মন এবং মানসিকতা আমাদের সেনাবাহিনী ধারণ করে, সেখানে এই সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে টিকেননি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবও নন, তিনি টিকতে পারেননি। এবং এই সেনাবাহিনীর সবচেয়ে জনপ্রিয় কর্মকর্তা জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয় সেনাবাহিনীর মধ্যে, এখন পর্যন্ত এরকম কোনো জেনারেল জনপ্রিয় হননি। কিন্তু তারপরেও কেবলই মাত্র রাজনৈতিক কারণে তিনি যে বিরোধিতার মুখোমুখি হয়েছেন, যে তাকে অসংখ্য বলা হয়ে থাকে, প্রায় মোর দেন 40টি তিনি মোকাবেলা করেছেন এবং সর্বশেষ তিনি প্রাণ দিয়েছেন। এরশাদ জামানতের একই অবস্থা। এরশাদ যতদিন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তিনি ক্ষমতায় ছিলেন, কিন্তু জেনারেল নুরুদ্দিন খান যখন সেনাপ্রধান হিসেবে তার হুকুম মানতে অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু চলে যেতে হয়েছে, একদিনও টিকতে পারেননি। এরপর বেগম খালেদা জিয়া। তো বেগম খালেদা জিয়া 2005 মানে 1 থেকে 2006 পর্যন্ত তিনি যে দাপটের সঙ্গে সবকিছু পরিচালনা করেছেন এবং অর্থবিত্ত, সৌর্য, ক্ষমতা, তিনি এবং তার সন্তান মিলে মানে পুরো রাজনীতির এরকম একটা যাকে বলা হয় রুট তৈরি করে ফেলেছিলেন, যে তার কাছে মনে হয়েছিল সবই তার। এবং সেনাবাহিনী তিনি যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, জেনারেল মইনুল আহমেদ থেকে শুরু করে, মানে যেমন তারেক সিদ্দিকী সাহেব সবকিছু দেখতেন শেখ হাসিনার জামানাতে, তো দ্রুপ সাইদ ইস্কান্দার সাহেব সেনাবাহিনীর সমস্ত বড় বড় রিক্রুটমেন্টগুলো তিনি করতেন। তার ঘনিষ্ঠজন বা তার বোধহয় ভাই এরকম কিছু একটা হবে, জেনারেল মাসুদ উদ্দিন। তারপরে আবার জেনারেল মইনুল আহমেদও সেই সাইদ ইস্কান্দার সাহেবের পছন্দের লোক। তো এত কিছু সাজানোর পরেও কিন্তু সেই সেনাবাহিনীর হাতেই তাদের পতন হয়েছিল, তারা থাকতে পারেননি। আবার শেখ হাসিনার কথা চিন্তা করেন। শেখ হাসিনা 2014 সনের পর থেকেই সেনাবাহিনীকে একেবারে নিজস্ব ঘরানার বাহিনী বানানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকলেন। তিনি প্রথমে ইকবাল করিম ভূঁইয়াকে পেলেন। তো তিনি যখন ইকবাল করিম ভূঁইয়ার দায়িত্ব নিলেন, তিনি ছিলেন ওয়ান অফ দ্য স্মার্টেস্ট, প্রফেশনাল এবং জনপ্রিয় সেনা কর্মকর্তা। কিন্তু 2014 সনে এই ইকবাল করিম ভূঁইয়ার নেতৃত্বেই এটি যাকে বলা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়। এরপরে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়া তার স্ত্রী, তার আত্মীয় স্বজনদেরকে সেনাবাহিনীর মধ্যে কালার্ট করার জন্য চাণক্য নীতি প্রয়োগ করে যা করার সবকিছু শেখ হাসিনা করেছেন। ফলে আমরা বাইরে থেকে জেনারেল ইব্রাহিম করিম ভূঁইয়াকে যেভাবে জানি, তারপর তার যে অতীত রেকর্ড, সেই রেকর্ড হিসেবে তাকে যেভাবে জানি, সেনাবাহিনীর ভিতরে কিন্তু তার সম্পর্কে যে ধারণা, সেটি তার যে 2013 সন পর্যন্ত তার যে ক্যারিয়ার এবং 2013 সনের পর আজ অবধি তার যে ক্যান্টনমেন্টের বাইরে যে ক্যারিয়ার, এটার সঙ্গে মানে আপনি যদি রাওয়া ক্লাব ধরেন, সেনা ক্যান্টনমেন্টের ভিতরে ধরেন, এগুলোর মধ্যে কন্ট্রাডিকশন হয়। এবং এই জিনিসটি শেখ হাসিনা করে দিয়েছেন, যে জীবনে যেন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এরপরে তিনি সেই যাকে সেনাপ্রধান বানালেন, যাদেরকে তিনি বানালেন, প্রায় সবাইকে তিনি একেবারে যাকে বলে নিজের ঘরের মানুষ, আরও যদি ছোট করে বলেন গৃহভৃত্যের মতো তিনি ব্যবহার করার চেষ্টা করেছেন।
যেভাবে তিনি বেনজিরকে বানিয়েছিলেন, যেভাবে তিনি শহীদুল হককে বানিয়েছিলেন, অর্থাৎ পুলিশের আইজিদেরকে তিনি যেভাবে ব্যবহার করতেন, সেনাবাহিনী প্রধানকেও তিনি সেইভাবে ব্যবহার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং চেষ্টা করে তিনি যখন একেবারে তৃপ্তির ঢেকুর তুলেছেন যে এরপরে আর কিছু করার নেই, এবং তিনি জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি তার আত্মীয় এবং নিকট আত্মীয়, ওয়াকারুজ্জামান সাহেবের শ্বশুর, তিনি সেনাপ্রধান ছিলেন এবং ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার জেনারেল মুস্তাফিজুর রহমান, তো তার মেয়ের জামাই, তো তাকে তিনি সেনাপ্রধান নিয়োগ করলেন। এবং তাকে নিয়োগ করে তিনি যখন শান্তিতে চোখ বুজে নিশ্চিন্তে ঘুমোতে যাবেন, এবং এই যে ছাত্র আন্দোলন যখন খুব দানা বাঁধল, তিনি যদি সেনাবাহিনীকে না নামিয়ে তিনি যদি পুলিশের উপর এবং তার ছাত্রলীগের উপর সেই দায়িত্ব দিত, ক্যাজুয়ালিটি বাড়তো, কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো। এই কারণে তিনি ইতিপূর্বে অনেক খেলা খেলেছেন। 2015-16 সালে তিনি সেই বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলন, যেটাকে আওয়ামী লীগ বলে, সেটাকে দমন করার জন্য বিএনপি যদি একটা অকারেন্স ঘটাতো, আওয়ামী লীগ 10টা অকারেন্স ঘটাতো এবং বিএনপির ঘাড়ে চাপিয়ে দিত। তো এই জিনিসগুলো তিনি ছাত্রলীগকে দিয়ে করাতে পারতেন, এই কাজগুলো তিনি পুলিশকে দিয়ে করাতে পারতেন, এবং পুলিশ মানে তার জন্য যে অন্তঃপ্রাণ ছিল, পুলিশ সবকিছু তছনছ করে ছেড়ে দিত। কিন্তু তিনি কি করলেন, তার আপনজনদেরকে সেখান থেকে সরিয়ে নিলেন। কেন নিলেন, কিভাবে নিলেন? তিনি এই পুরো দায়িত্বটা ছেড়ে দিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর হাতে, এবং সেখানেই সেই জেনারেল ওয়াকারুজ্জামানই তাকে ক্ষমতাচ্যুত করলেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।